হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন রইল প্রেমের নিমন্ত্রণ, লেখিকা ইউসুরা রিমু, পর্ব নম্বর 27। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। রাত অনেকটাই গভীর হয়ে এসেছে। আকাশ জুড়ে অসংখ্য তারা জ্বলছে, বাহিরে হালকা বাতাস বইছে। এইরকম নিস্তব্ধ পরিবেশ বেলার ভীষণ পছন্দ। একটু আগেই বাসায় ফিরেছে ওরা দুজন। ঘরে ঢুকেই বেলা শাড়ির প্যাকেটটা ভীষণ যত্নে বিছানার উপর রাখলো। কয়েক সেকেন্ড শুধু তাকিয়ে রইল। ধীরে ধীরে প্যাকেটটা খুলতেই সাদা হালকা লাল রঙের শাড়িটা যেন পুরো ঘরটাকে অন্যরকম আলো দিল। বেলা দুহাতে শাড়িটা তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরলো। তার ঠোঁটের কোণে অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠলো। মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, তোর এটা খুব মানাবে। শাওরের বলা ছোট্ট বাক্যটা বারবার কানে বাজতে লাগলো। ঠিক তখনই কলটা বেজে উঠলো। ফোন ধরতে ইরা বলল, বেলা ঘুমিয়ে পড়েছিলি? ইরার কণ্ঠস্বর শুনতেই বেলা তাড়াতাড়ি বিছানা থেকে ফোনটা হাতে তুলে নিল। ভিডিও কলে ভেসে উঠেছে ইরার মুখ। শাড়ি কিনেছিস? বেলা হাসতে হাসতে ক্যামেরার সামনে শাড়ি মেলে ধরলো। ইরা চিৎকার করে উঠলো, ইয়া আল্লাহ, এটা এত সুন্দর, কোথা থেকে কিনলি? বেলা একটু ইতস্তত করে বলল, মার্কেট থেকে। সে তো বুঝলাম, কিন্তু কার সঙ্গে গিয়েছিলি? তোর চয়েস এত সুন্দর কখনোই হবে না, আমার জানা আছে। বেলা থমকে গেল, মুখে লজ্জার আবার ছড়িয়ে পড়লো। ইরা বলল, আন্টির সঙ্গে? বেলা মাথা নাড়লো। না। তাহলে? কিছুক্ষণ চুপ থেকে খুব আস্তে বলল, সায়র ভাইয়া নিয়ে গিয়েছিল। ইরা কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ এমন ভাবে হেসে উঠলো যে বেলা আরো লজ্জায় লাল হয়ে গেল। আচ্ছা তাই বল। তাই তো বলি, শাড়িটা এত সুন্দর কিভাবে? বেলা ভুরু কুঁচকে বলল, কি বলতে চাইছিস? কিছু না, শুধু এতটুকু বুঝলাম স্যারের পছন্দ অসাধারণ। বেলা মুখ ফিরিয়ে জানালার দিকে তাকিয়ে বলল, উনিই পছন্দ করেছে, শুধু ভাই হিসেবে পছন্দ করে দিতে পারে না? কথাটা মুখ থেকে বের হতে ও নিজেই চুপ হয়ে গেল। এটা দুষ্টুমি মাখার গলায় বলল, ও, ব্যাপারটা অনেক দূর এগিয়েছে দেখছি। ভাইয়া থেকে আবার? ইরা, আচ্ছা আচ্ছা, আর বলবো না। তবে অনুষ্ঠানের দিন তোকে দেখে সবাই অবাক হয়ে যাবে। বেলা শুধু মুচকি হেসে রইল, কিন্তু মনের ভিতরে অদ্ভুত এক অনুভূতি ছড়িয়ে পড়লো। অনেকদিন পর তার সত্যিই নিজেকে সুখী বলে মনে হচ্ছে। অন্যদিকে নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছে সায়র। দূরের আকাশের দিকে তাকিয়ে থাকলেও তার চোখের সামনে বারবার ভেসে আসছে শপিং মলের সেই মুহূর্ত। বেলার লজ্জা, শাড়িটার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা চোখ, এসব ভাবতে সায়র নিজের অজান্তেই মৃদু হেসে ফেললো। তখনই পিছন থেকে মমতাজ বেগমের কণ্ঠ ভেসে এলো, একা একা হাসছিস কেন? চমকে উঠে পিছনে তাকিয়ে বলে, কিছু না আম্মু। মমতাজ বেগম ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালেন। আজ শুনলাম তুমি বেলাকে নিয়ে নাকি শাড়ি কিনতে গিয়েছিলে। চাচি বলেছিলেন, তাই নিয়ে গিয়েছিলাম। মমতাজ বেগমের মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওর অতিরিক্ত কাছাকাছি যাওয়ার কোনো দরকার নেই। আর শান্ত গলায় বলল, ও একা যেতে পারতো না। পৃথিবীতে শুধু তুইই ছিলি ওকে মার্কেটে নিয়ে যেতে। মমতাজ বেগম ধীরে ধীরে বললেন, আমি চাই না বেলা কখনো ভুল বুঝুক, আর তুইও এমন কোনো আচরণ করিস না যাতে বেলা বা সবাই অন্য কিছু ভাবতে শুরু করে। সায়র কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি আমার সীমা কতটুকু। এই কথাটুকু বলেই সে নিজের ঘর ছেড়ে বেরিয়ে গেল। মমতাজ বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। চারপাশে এক অদ্ভুত আকাশ জুড়ে অসংখ্য তারা, মাঝখানে রূপালী চাঁদ। চাঁদের নরম আলোয় পুরো ছাদটাকে রূপালী আলোয় আবরণ করে ফেলে। দূর থেকে রাত জাগা পাখির ডাক শোনা যাচ্ছে। হালকা বাতাসে গাছের পাতাগুলো মৃদু শব্দ তুলে দুলছে। নিজের ঘরে শুয়ে থাকতে একদমই ভালো লাগছিল না বেলার। বারবার বিছানায় এপাশ ওপাশ করেও ঘুম আসছিল না। শেষমেশ দরজা খুলে ধীরে ধীরে ছাদের দিকে হাঁটলো। ছাদে পা রাখতেই তার চোখ পড়লো রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা একজন মানুষের দিকে। সায়র দুই হাত পকেটে ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে গভীর কোনো ভাবনায় ডুবে আছে। বেলা থমকে গেল। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেললো নিচে চলে যাবে। সে ঘুরে দাঁড়াতে পিছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠস্বর, এই দাঁড়া। বেলার পা থেমে গেল, কিন্তু সে পিছনে ফিরল না। সায়র আবার বলল, আমাকে দেখে পালিয়ে যাচ্ছিলে নাকি? বেলা ধীরে ধীরে ফিরে তাকালো, না, আমি ভাবছিলাম আপনি আছেন তাই আর কি। তাই চলে যাবি? বেলা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করলো। সায়র হালকা হেসে বলল, আমি কি এতটাই ভয়ঙ্কর? বেলা তাড়াতাড়ি মাথা নাড়লো, না। তাহলে? এমনি এমনি কোনো উত্তর হলো? বেলা এবার হেসে ফেললো। সেই হাসিটুকু দেখে সায়রের ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠলো। সে রেলিং এর দিকে ইশারা করে বলল, আয় একটু দাঁড়া, তোকে কিছু কথা বলার ছিল। বেলা ধীরে ধীরে এগিয়ে এলো, তবে যথেষ্ট দূরত্ব বজায় রেখেই দাঁড়ালো। সায়র একবার তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? আমি কি কামড়ে দেবো? বেলা লজ্জা পেয়ে আরো নিচের দিকে তাকিয়ে বলল, না। তাহলে? কিছু না। সায়র মাথা নেড়ে হেসে ফেললো। কয়েক মুহূর্ত দুইজনেই চুপচাপ। হঠাৎ সায়র বলল,
শাড়িটা একবার বের করে দেখেছিস? বেলা অবাক হলো। জি, অনেকবার। পছন্দ হয়েছে? খুব। তাহলে ঠিক আছে। আপনি কিভাবে বুঝলেন ওটাই আমার ভালো লাগবে? সায়র কিছুক্ষণ চুপ থেকে বলল, জানি না, দেখে মনে হলো তোর গায়ে মানাবে। বেলার গাল দুটো লাল হয়ে উঠলো। সে আস্তে করে বলল, কিন্তু আপনি অনেক সময় নিয়েছেন শাড়ি চয়েস করতে। সায়র মৃদু স্বরে বলল, সবকিছুই তাড়াহুড়ো করলে হয় না, কিছু জিনিস সময় নিয়ে বেছে নিতে হয়। বাতাসে বেলার চুলগুলো মুখের ওপর এসে পড়লো। সে বিরক্ত হয়ে বারবার সরাতে লাগলো। আর তাকিয়ে থেকে হেসে বলল, বাতাসও আজকাল দেখি তোকে বেশ বিরক্ত করছে। বেলা হেসে বলল, আমার সঙ্গেই সবার যত শত্রুতা। না, আমার মনে হয় বাতাসটা শুধু পরীক্ষা করছে তোকে বিরক্ত হলে কেমন দেখায়। বেলা অবাক হয়ে তাকালো। আপনি আজ এত কথা বলছেন? অবাক হলেই একটু? সবসময় বকা দিই বলেই কি শুধু বকতেই পারি? বেলা মাথা নিচু করে মুচকি হাসলো। সায়র আর কিছু বলল না। চাঁদের আলোয় দাঁড়িয়ে থাকা লাজুক মেয়েটার মুখে হাসি ফোটা ওটা দেখেই যেন তার কথার উত্তর পেয়ে গেল। সায়র আকাশের দিকে একবার তাকিয়ে বলল, অনেক রাত হয়েছে, নিচে চল। বেলা মাথা নাড়ল। দুইজন পাশাপাশি সিঁড়ি দিয়ে হাঁটতে লাগলো। কেউ আর কোনো কথা বলল না। তবুও সেই নীরবতার মাঝেই দুইজনের মনে অসংখ্য প্রকাশিত কথার ডানা ঝাপটাতে লাগলো। রাত কেটে নতুন সকাল হলো। আজ কলেজ বন্ধ। আগামীকাল বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান। তাই পুরো বাড়িতেই যেন এক ধরনের হইচই আমেজ। সকালের নাস্তা শেষ করেই বেলা নিজের ঘরে চলে এলো। জারুল গাছের ডালে দুটো পাখি লাফিয়ে বেড়াচ্ছে। হালকা বাতাসে সাদা পর্দাগুলো দুলে উঠছে। বিছানার উপর খুব যত্ন করে শাড়ির প্যাকেটটা রেখে ধীরে ধীরে খুললো বেলা। শাড়িটা বের করতেই তার মুখে অজান্তে একটা হাসি ফুটে উঠলো। সে আলতো করে আঙুল বোলালো শাড়িটার নকশার ওপর। তারপর আলমারি খুলে একে একে নিজের গয়নার ছোট্ট বক্সগুলো বের করতে লাগলো। নিজের সাথেই কথা বললো সে, এই ঝুমকাটা ভালো লাগবে। এক জোড়া মুক্ত দুল বের করলো, আবার রেখে দিল। তারপর রূপালি কাজ করা ছোট্ট এক জোড়া ঝুমকা নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কানে পড়ে নিজেকে দেখলো। মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠলো। এবার ধীরে ধীরে খোলা চুলগুলো কাঁধের সামনে এনে একবার দেখলো, আবার খোপা করলো, আবার খুলে ফেললো। নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, খোলা চুলেই বোধহয় বেশি সুন্দর লাগছে। ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ছোট্ট একটা কাজল বের করে নিজের চোখের সামনে ধরে দেখলো। হালকা গোলাপি লিপস্টিকটাও হাতে নিয়ে আবার রেখে দিল। না, খুব বেশি সাজবো না, একদম হালকা থাকলেই ভালো। ঠিক তখনই ফোনে ইরা ভিডিও কল করলো। ফোনে বেলার সাজগোজ দেখে হো হো করে হেসে উঠলো। আরে আজই নাকি অনুষ্ঠান? বেলা লজ্জা পেয়ে বলল, না তো। তাহলে এতক্ষণ ধরে আয়নার সামনে কি হচ্ছে? কিছু না, ভাবছিলাম কাল কিভাবে সাজবো। এরা ভুরু নাচিয়ে বলল, উমা উমা, সুন্দর করে সাজলে বুঝি বিশেষ কেউ দেখবে? বেলা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, ধুর, তুইও না। দুইজনেই হেসে উঠলো। ইরা বলতে লাগলো, শোন, চুল একদম খোলা রাখবি, কানে ঝুমকা পরবি, বেশি মেকআপ করবি না, তুই এমনিতেই সুন্দর। বেলা মাথা নেড়ে বলল, আমিও ভাবছিলাম। দীর্ঘক্ষণ দুইজন অনুষ্ঠান নিয়ে গল্প করতে লাগলো। কে কি পরবে, কোথায় কোথায় ছবি তুলবে, কার সাথে সেলফি তুলবে, সব পরিকল্পনা শেষ না হতেই ফোন কেটে গেল। বেলা আবার আয়নার সামনে এসে দাঁড়ালো। নিজেকে একবার দেখে খুব যত্ন করে শাড়িটা ভাঁজ করে আলমারিতে রেখে দিল। ঠিক তখনই নিচ থেকে নাজনীন সুলতানার ডাক ভেসে এলো, বেলা, কোথায় তুই? একটু নিচে আয় মা। আসছি আম্মু। বেলা দ্রুত নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে তখন নাজনীন সুলতানা বিকেলের নাস্তা সাজিয়ে রাখছেন। রান্নাঘর থেকে তখন পেঁয়াজু আর গরম গরম আলুর চপের ঘ্রাণ ভেসে আসছে। বাসর খান তখন অফিস থেকে ফিরেছেন। সোফায় বসে চা খেতে খেতে খবরের কাগজ পড়ছেন। বিহান ফলের প্লেট হাতে নিয়ে বেলাকে দেখে বলল, এই যে ম্যাডাম, কালকে তো দেখি একদম নায়িকা হওয়ার প্রস্তুতি চলছে। বেলা অবাক হয়ে বলল, কে বলল? তোর রুমে গিয়ে দেখলাম 5টা ঝুমকা, 3 জোড়া চুড়ি, ক্লিপ আর বিভিন্ন কসমেটিক বিছানার উপর সাজিয়ে রাখা। বাসর খান হেসে ফেললেন। নাজনীন সুলতানা মুচকি হেসে বললেন, মেয়েরা অনুষ্ঠানের আগে এমনই করে। রিহান দুষ্টুমি করে বলল, কিন্তু একটা কথা বলে রাখলাম, কাল যদি সবাই তোকে চিনতেই না পারে তখন কিন্তু আমার দোষ নেই। বেলা মুখ ফুলিয়ে একটা কুশন ছুঁড়ে মারতেই সবাই একসঙ্গে হেসে উঠলো। অনেকদিন পর বাড়িটা আবার হাসির শব্দে ভরে উঠলো। সন্ধ্যা নেমে আসতে সবাই একসঙ্গে চা নাস্তা করলো, গল্প হলো, হাসি ঠাট্টা হলো। রাতের খাবার শেষে নাজনীন সুলতানা আবারও বলে দিলেন, কাল কিন্তু সকালে তাড়াতাড়ি উঠবি, আর সাজতে গিয়ে যাতে দেরি না হয়ে যায়। বেলা হেসে মাথা নাড়ল। আর চোখে তখন একরাশ স্বপ্ন আর শিশু সুলক উচ্ছ্বাস। ভোরের প্রথম আলো ধীরে ধীরে চারপাশ আলোকিত করে তুলেছে। কলেজে বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান। সকাল থেকেই বাড়িতে আজ অন্যরকম এক ব্যস্ততা।
শিক্ষক হওয়ায় সায়রের আজ একটু আগেই কলেজে যেতে হবে। অনুষ্ঠানের নানান দায়িত্ব তার উপরও রয়েছে। সকালের নাস্তা শেষ করে সে পরিপাটি হয়ে নিচে নেমে এল। কালো ফুল হাতা শার্ট, কালো প্যান্ট, কালো ঘড়ি, একদম পরিণীত মার্জিত সাজ। হাতে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে বলল, আম্মু আমি বের হচ্ছি। মমতাজ বেগম রান্নাঘর থেকে বের হয়ে এসে বললেন, আচ্ছা বাবা সাবধানে যাও। নাজনীন সুলতানা বলল, অনুষ্ঠান শেষ হলে বেলার দিকে একটু খেয়াল রেখো। সায়র ছোট্ট করে মাথা নাড়ল, জি। এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। মনে মনে ভাবলো, বেলা কি নিজের ঘরে সাজগোজের প্রস্তুতিতে ব্যস্ত? কিন্তু বেলার বিষয়ে কাউকে কিছু না জিজ্ঞেস করে সায়র বাড়ি থেকে বেরিয়ে গেল। মোটর গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে রাস্তা মিলিয়ে গেল। এদিকে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো দেখছে বেলা। সাদা লাল মিশেলে সেই শাড়িটা নিখুঁতভাবে পরেছে সে। শাড়ির আঁচলটা সুন্দর করে কাঁধে গুছিয়ে রাখলো। কোমর ছাড়িয়ে নেমে আসা লম্বা কালো চুল আজ খোলা। হালকা করে কাল করা চুলগুলো বাতাসে দুলে উঠছে। চোখের পাতায় হালকা কাজল, ঠোঁটে লাল আভা, হাতে লাল সোনালি চুড়িস। বাড়তি কোনো সাজ নেই, তবু তার সরল সৌন্দর্য যেন আজ অন্যরকম উজ্জ্বল। নাজনীন সুলতানা ঘরে ঢুকে কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারপর মুগ্ধ হয়ে বললেন, মাশাআল্লাহ, আজ আমার মেয়েটাকে যেন একদম রাজকন্যার মতো লাগছে। বেলা লজ্জায় মায়ের কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই বিহান দরজায় এসে দাঁড়ালো। চোখ বড় বড় করে বলল, এক মিনিট, এটা কি আমার বোন? বেলা ভুরু কুঁচকে বলল, ভাইয়া। বিহান হেসে বলল, সত্যি বলছি, আজ যদি কলেজে তোকে দেখে কেউ চিনতে না পারে আমি কিন্তু অবাক হব না। আশর খানও পিছন থেকে মুচকি হেসে বললেন, আল্লাহ তোমাকে সবসময় ভালো রাখুক। আবার কথায় বেলা মাথা নিচু করে হাসলো। নাজনীন সুলতানা কাছে এসে কপালে চুমু খেয়ে বললেন, নজর লাগবে না তো? বিহান সঙ্গে সঙ্গে বলল, দাঁড়াও, আগে একটা ছবি তুলি। বেশ কয়েকটা ছবি তোলার পর বেলা অবশেষে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের মূল ফটক পেরিয়ে ঢুকতেই আজ যেন পুরো ক্যাম্পাসটা বদলে গেছে। প্রবেশ পথে রঙিন বেলুন, ফুল আর আলপনা দিয়ে সাজানো হয়েছে। বড় বড় ব্যানারে লেখা বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠান 2026। হাটে জুড়ে ছোট্ট ছোট্ট স্টল, কোথাও ফুচকার দোকান, কোথাও ঝালমুড়ি, কোথাও আইসক্রিম। স্পিকারে হালকা রবীন্দ্রসঙ্গীত বাজছে। শিক্ষার্থীদের হাসি, গল্প, ছবি তোলা সব মিলিয়ে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে উঠেছে। বেলা চারিদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত চিৎকার, বেলা! দৌড়ে এসে জড়িয়ে ধরলো তাকে। দুইজনেই কয়েক সেকেন্ড হেসে চলল। এরা একটু দূরে সরে গিয়ে মাথা থেকে পা পর্যন্ত দেখে মুখ হা করে ফেললো। ইয়া আল্লাহ, তুই এত সুন্দর কবে হলি? বেলা লজ্জা পেয়ে ধুর, না সত্যি বলছি, আজ তোকে দেখে মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা। বেলা হাসতে হাসতে বলল, তুইও তো কম সুন্দর লাগছিস না। আজ হালকা নীল রঙের শাড়ি, জামদানি শাড়ি পরেছে, কানে ঝুমকা, কানে গোজা সাদা ফুল। দুইজন পাশাপাশি দাঁড়িয়ে আশপাশের ছাত্রছাত্রীদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাদের দুইজনকে আজ দারুণ লাগছে। ইরা গর্ব করে বলল, জানি। বেলা হেসে তার হাতে আলতো করে একটা চিমটি কাটলো। তারপর শুরু হলো দুজনের অবিরাম আড্ডা। কখনো তারা ফুল দিয়ে সাজানো পুরো ক্যাম্পাস ঘুরে দেখছে, কখনো তারা করিডোরে দাঁড়িয়ে ছবি তুলছে, কখনো একে অপরের শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছে, কখনো হাসতে হাসতে পুরোনো ক্লাসরুমের সামনে গিয়ে স্কুল জীবনের গল্প করছে। এক সময় তারা কলেজের বিশাল কৃষ্ণচূড়া গাছের নিচে গিয়ে দাঁড়ালো। হালকা বাতাসে লাল ফুলগুলো ঝরে পড়ছে। এরা ফোন বের করে বলল, আয় আগে সেলফি তুলি। একটার পর একটা ছবি, কখনো হাসি, কখনো ভান করে রাগের, কখনো দুইজন একসঙ্গে আকাশের দিকে তাকিয়ে পোজ, আবার কখনো হেসে ছবিটা নষ্ট করে ফেলছে। ছবি তুলতে তুলতে হঠাৎ ইরা বলল, আজকে না আমাদের এত ছবি হবে যে রাতে বসে কোনটা আপলোড করব সেটা বুঝতে পারবো না। বেলা হেসে উঠলো, আগে অনুষ্ঠানটা হোক, তারপর দেখা যাবে। ইরা চোখ টিপে বলল, আর আজ যদি কেউ তোকে দেখে মুগ্ধ হয়ে যায়? বেলা ভান করে রাগ দেখালো, চুপ কর। দুইজন আবার হেসে উঠলো। তারা বুঝতেই পারলো না কলেজের ভবনের দ্বিতীয় তলা বারান্দা থেকে একজোড়া গভীর তীক্ষ্ণ চোখ তাদের প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করছে। চোখ দুটোর মালিক তানিয়া। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠলো এক রহস্যময় হাসি। ঠিক তখনই অনুষ্ঠানের দায়িত্ব শেষ করে প্রধান ভবনের করিডোর দিয়ে হেঁটে আসছিল সায়র, হাতে কয়েকটা ফাইল, সঙ্গে আরো দুজন শিক্ষক। অনুষ্ঠান শুরুর আগে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাই দেখে নিচ্ছিল সে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ থেমে গেল। কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে বেলা, সাদা লাল সোনালী রঙের শাড়িতে মোড়ানো। সরল সৌন্দর্য যেন সকালের কোমল রোদের সঙ্গে যেন একাকার হয়ে যাচ্ছে। হালকা বাতাসে তার খোলা চুলগুলো বারবার মুখের ওপরে এসে পড়ছে। এক হাতে আঁচল সামলে
অন্য হাতে ইরার সাথে গল্প করতে করতে প্রাণ খুলে হাসছে সে। সেই হাসিতে চোখ দুটো চিকচিক করছে। এক মুহূর্তের জন্য শাওরের চারপাশের সব শব্দ যেন মিলিয়ে গেল। ছাত্রছাত্রীদের কোলাহল, মাইকের ঘোষণা, অনুষ্ঠানের ব্যস্ততা সবকিছুই যেন দূরে সরে গেল। তার দৃষ্টি শুধু একজনের ওপর স্থির হয়ে রইল। অদ্ভুত এক শান্তি নিয়ে এসে তাকিয়ে আছে। মনে পড়ে গেল সেদিন শাড়িটা হাতে নিয়ে তার বলা কথাটা, তোর এটা খুব মানাবে। আজ বুঝি সেই কথাটাই সত্যি হয়ে সামনে দাঁড়িয়ে আছে। না, তার ধারণার চেয়েও অনেক বেশি সুন্দর লাগছে বেলাকে। শাওরের ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো মুগ্ধ হাসি ফুটে উঠল। সে নিজেও বুঝতে পারলো না কতক্ষণ ধরে এইভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই পাশে থাকা দুইজন শিক্ষক মুচকি হেসে বলল, শাওর সাহেব, কি দেখছেন এত মন দিয়ে? শাওর যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। হালকা কেশে দৃষ্টি সরিয়ে নিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কিছু না, অনুষ্ঠান ঠিকঠাক চলছে কিনা সেটাই দেখছিলাম।